গুড মর্নিং। গুড মর্নিং আমি বলবো না, এখন রাত্রি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি। এখানে আমি তোমার সাথে আলোচনা করব পিআইও ফুটবলারদের নিয়ে যে আপডেটটা এসেছে। তো দেখো, আমি কিন্তু আগে ভাগেই বলছিলাম, অনেকেও এই জিনিসটা নিয়ে আলোচনা করছিল, মানে বাজে দেখাচ্ছিল যে যে আইএসএল যে টুর্নামেন্ট চলছে, এখানে টপ 10 গোল স্কোরার মধ্যে, টপ 10 গোল স্কোরার মধ্যে একটা কি দুটো ইন্ডিয়ান আসছিল। একটা লাস্ট সিজনে তো একটা এসেছিল, এবং এবং যে লাস্ট 4-5 সিজন ধরে দেখছি একটা কিংবা দুটো হার্ডলি আসছে। মানে লিটারালি সুনীল ছেত্রী যাওয়ার পর আর কোনো স্ট্রাইকারই কিন্তু উঠে আসছে না, বা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি ওয়াইজ প্রত্যেক সিজনে গোল করতে পারছে না। আমরা একটা সিজনে দেখেছিলাম যে অনিকেত যাদব বলে যে ছেলেটি আছে, কিংবা বিক্রম প্রতাপ সিং বলে যে ছেলেটি আছে, এরা কিন্তু একটা সিজনে ভালো পারফর্ম করছে, আর একটা সিজনে ভালো পারফর্ম করতে পারছে না। একটা সিজনে প্রথম 10 গোল স্কোরের মধ্যে আসছে, তো পরের সিজনে চলে যাচ্ছে, অন্য কেউ আসছে। তো এরকম করে কিন্তু মানে স্ট্রাইকিং যে সমস্যাটা ইন্ডিয়ার রয়েছে, সেটা কিন্তু উঠছে না। তোমরা যদি দেখো যে ইন্ডিয়া কিন্তু খুব কম গোল স্কোর করতে পেরেছে। রিসেন্টলি যে কটা ম্যাচ হয়েছে, একটা দুটো গোলের বেশি করতে পারেনি। সে যে টিমে বাংলাদেশি হোক বা আফগানিস্তানের মতন দুর্বল দেশই হোক, কিংবা কাতারের সাথে তো ছেড়েই দিলাম, এদের সাথে তো গোলই করতে পারবে না। ইনফ্যাক্ট দুর্বল দলের সাথেও গোল করতে পারছে না, কিন্তু স্ট্রাইকিং এর সমস্যার জন্যই। তো এটা ওঠানোর জন্য যে এআইএফএফ স্টেপটি নিয়েছে, এবং সেটা খুবই খুবই কিন্তু ভালো স্টেপ নিয়েছে। এটা কিন্তু অনেকেই বলছিল যে ফরেন ফুটবলার কমিয়ে দেওয়া, মানে এক তো হচ্ছে ফরেন ফুটবলার কমানো, কারণ আমাদের যে ছেলেরা আছে নিয়মিত চান্স পাচ্ছে না। নিয়মিত চান্সটা খুবই জরুরি, কারণ তোমরা যদি ফরেনারদের দিয়ে পুরো টিম ভরিয়ে দাও আর টুর্নামেন্ট জিতে যাও, তাহলে কিন্তু মানে এটা একটু দেখতে খুব সুন্দর লাগবে মাঠে এসে, ক্লাব ফুটবল ভালো খেলছে, কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু যখন খেলতে হবে বাইরে কিংবা নিজেদের ঘরের মাঠেই খেলবে, তখন কিন্তু প্লেয়ার পাওয়া যাবে না মাঠে বল পাস করা, ঠিক আছে, প্রপারলি। তো যেটা আমরা তাজাকিস্তান ম্যাচেও দেখেছি, ইন্ডিয়া কিন্তু মানে মানে কোনো ভাগ্যক্রমে ম্যাচটাতে 1-1 ড্র করেছে। ইন্ডিয়ার পজিশন বলে কিছুই ছিল না, মাঠপাট বলে কিছুই ছিল না, বল ঠিকঠাক কেউ পাস করতে পারছিল না, আর ম্যাক্সিমাম ব্যাক পাসে খেলছিল। ঠিক আছে, ফ্রন্ট পাস গেলেই আটকে যাচ্ছিল বল। স্মুথ যে পাসিং ফ্লোটা সেটা করছিল না। কেন না, ইন্ডিয়াতে কিন্তু ভালো মানে যে কোঅর্ডিনেশন সেটা নেই, কারণ চান্স পায় খুব কম এখানে লোকাল প্লেয়াররা। এখানে যে প্রসেসটা চলে সেটা হচ্ছে বাইরে থেকে বড় বড় ফুটবলার নিয়ে আসো এবং তাদেরকে দিয়ে সামনে রেখে দাও, নিয়ে গোল করা। এবার এই যে ব্যাপারটা শুরু হয়েছিল 2000 সাল থেকে। তোমরা যদি জানো যে ব্যারাটো এবং ব্যারাটো ছিল, তারপরে ওডাফাউকে নিয়ে এলো। তো ব্যারাটো যে সময় ছিল, সে সময় চিমাও কিন্তু ইস্ট বেঙ্গলে খেলতো, ব্যারাটো খেলতো হচ্ছে মোহনবাগানে অ্যাজ এ সাইড কিক। বাইচুং ভুটিয়া খেলতো হচ্ছে চিমার এগেস্টে অপোজিটে দাঁড়িয়ে, আর সুনীল ছেত্রী খেলতো হচ্ছে ব্যারাটোর পাশে দাঁড়িয়ে। পরে আরো এসেছেন এরকম, যেরকম ওই ওরাফা অকলি এসেছে, এরা এসেছে, ওরা এসেছে। তো আমি বলতে চাইছি, তাও একজন করে সাইড কিক হিসাবে রাখা হতো, মানে মেন যে স্ট্রাইকার, তারপর সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবে সুনীল ছেত্রী কিংবা বাইচুং ভুটিয়াকে রাখা হতো। এখন কিন্তু সেই কোনো আর্জেন্সি আমরা দেখতে পাচ্ছি না। কোনো টিম লিটারেলি, মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো, কেউই কিন্তু মানে ফ্রন্টে কোনো স্ট্রাইকার খেলাচ্ছে না, ইন্ডিয়া স্ট্রাইকার খেলাচ্ছে না। তো তোমরা যদি মোহনবাগানের যদি স্ট্রাইকিং জোনটা দেখো, মানে 4জন এতে ফরেনার রয়েছে স্ট্রাইকিং জোনেই একমাত্র। আর ইস্ট বেঙ্গলেরও তো সেই অবস্থা। কারণ খুব একটা ভালো স্টেপ নিয়েছে যে 90 মিনিট পর্যন্ত কিন্তু খেলতে হবে। যে মানে যে কটা আইএসএল টিম আছে, এআইএফএফ বা যেটা নাম বাই দ্য ওয়ে চেঞ্জ হতে চলেছে, তোমরা হয়তো জানো না, যে ভারতীয় ফুটবল ফেডারেশন হতে চলেছে, বা ফুটবল ফেডারেশন অফ ভারত, এরকম কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, এই ফুটবল ফেডারেশন অফ ভারতে কিন্তু যে যে মানে কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা একটা প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেকটা ক্লাবকে যেন একজন স্ট্রাইকার খেলানো হয় পুরো 90 মিনিটস। এর মধ্যে যদি কোনো সাবস্টিটিউট করতে হয় করবে, তাহলে ওর সাবস্টিটিউট হিসাবেও যেন একটা স্ট্রাইকার থাকবে। এবার যারা আহ, যারা ধরো এই ফর্মুলাতে বলছে, একজন স্ট্রাইকারের ফর্মুলাতে খেলছে, ধরো অনেকে আছে 1-3-2-4 এরকম ফর্মুলাতে খেলে। তো এই সমস্ত ক্ষেত্রে কি করা হবে সেটা আমার জানা নেই। মানে একজন যদি স্ট্রাইকারে খেলে আর বাকি তিনজনকে যদি উইংসে রাখে, দুটোকে উইংসে রাখবে, একটা কে এমনি সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবে রেখে দেবে, তাহলে মানে সেই পরিস্থিতিতে কি হবে আমার কোনো আইডিয়া নেই। বাট একটা যে মানে আমার পার্সোনাল যেটা মনে হচ্ছে, যে গোল স্কোরার কিন্তু এবার অত দেখা যাবে, আগের বছরে যেটা ছিলই না, একজন মাত্র ইন্ডিয়ান গোল স্কোরার হয়েছিল,
রায়ান উইলিয়াম ছেড়ে। রায়ান উইলিয়াম তো অস্ট্রেলিয়ার পরে ইন্ডিয়ান ন্যাশনালিটি নিয়েছিল। তো একজন মাত্র প্রথম 10 জনের মধ্যে একজন ইন্ডিয়ান টপ গোল স্কোরার ছিল, সেটা কিন্তু এবার বেড়ে 4 হতে চলেছে। তো সাপ্লাই লাইন যথেষ্ট বাড়বে। এবং আরেকটা যে গুড ডিসিশন এএফএফ এর পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানে যে আগে যে রুট ছিল যে 5 জন খেলানো যাবে, তার বদলে কিন্তু 3 জনকে 4 জনকে 4 জন ফরেনারকে খেলাতে পারবে। তার মধ্যে একটা রুল আনা হয়েছে যে 3 জন ফরেনার এবং একজন ওসিআই প্লেয়ারকে খেলানো হবে, ঠিক আছে? তো এই যে প্রসেসটা আছে সেটা আমি জানি না কতটা সব সাফল্য পাবে, কারণ অলরেডি আমি অনেক ক্রিটিসিজম শুনছি। অনেকে বলছে যে তারা যে পিওআই ফুটবলার আছে তাদেরকে অ্যাফোর্ড করতে পারবে না, কারণ মানে ইন্ডিয়ান পিওআই ফুটবলার বা ওসিআই ফুটবলারের সংখ্যা খুবই সীমিত। এবং তাদেরকে যদি আনতে হয় সেরকম কোয়ালিটি, যেরকম ইয়ার হান্টার কথা আগেই বলেছিলাম আমি, স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে, তাদের কিন্তু এরা প্রচুর টাকা চার্জ করবে। এবং আমার পার্সোনালি মনে হয় এই সমস্ত ওসিআই প্লেয়ারদের এআইএফএফ আনতে চাইছে, কারণ ফিউচারে এরা ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করে। বাট সেটাও কোনো গ্যারেন্টি নেই এরা সেই ব্যাপারে রাজি হবে কিনা। একমাত্র অমিত সিং রাজি হয়েছিল, সান হুন্ডার রাজি হয়েছিল, বাট সবাই যে রাজি হবে সেটাও নয়। কারণ তাহলেই সেই আবার একটা জিনিস চলে আসছে, তাদের নেটিভ যে কান্ট্রি আছে তার পাসপোর্ট ছাড়তে হবে, যেটা কিন্তু রায়ান উইলিয়াম কিছুদিন আগে করেছিলেন। এনার যে অস্ট্রেলিয়া পাসপোর্ট সেটা ছেড়ে দিয়ে তিনি পার্মানেন্টলি ইন্ডিয়ান রেসিডেন্ট হয়ে গেছিলেন। এবং আরাঠা ইজুমিকেও দেখেছি আমরা, জাপানের পাসপোর্ট ছেড়ে দিয়ে ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেছিলেন। তিনি এখন সম্ভবত পুনেতে থাকেন। তো এই জিনিসগুলো কিন্তু মানে কতজন মেনে নেবে সেটা কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। এক হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনের নাম চেঞ্জ হবে, দ্বিতীয় হচ্ছে ওসিআই প্লেয়ার একটা বদল আনা হচ্ছে যে মিনিমাম একজন ওসিআই প্লেয়ারকে কিন্তু খেলাতে হবে প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং লাইন আপে। এবং মানে 3+1 খেলাতে হবে। এবং ওয়ান যে প্লেয়ারটা ছিল আগে ছিল এশিয়ার কোটা, তারপরে কিন্তু কোনো কোটা কোটা ছিল না, আবার কোটা সিস্টেম ফিরিয়ে আনা হচ্ছে এবং এই কোটাতে রাখা হবে ওসিআই ফুটবলারদের নিয়ে। এবং যেটা শোনা যাচ্ছে যে মানে মোস্ট অফ দ্য ক্লাব আর নট অ্যাকসেপ্টিং দিস। তো এরা যেটা বলছে যে আমরা মানে প্রচুর এদের ডিমান্ড থাকবে, আমরা কিন্তু সবাইকে আনতে পারবো বলে আমাদের মনে হয় না। তো এই যে এই জিনিসটা আছে যে কতটা সাকসেসফুল হবে আমি জানি না, তবে একটা জিনিস সাকসেসফুল হবে সেটা হচ্ছে যে স্ট্রাইকার যে বাড়ানোর যে সিস্টেমটা বা যে প্রপোজালটা রাখা হয়েছে এফএফ তরফ থেকে সমস্ত ক্লাবদের কাছে, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় শোনা হবে। বাকি তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কি সাজেশন আছে। তোমরা কি মনে করো যে ওসিআই ফুটবলার ইন্ডিয়াতে আসতে চলেছে, প্রচুর 11টা ফুটবলার আসতে চলেছে, এবং এই ওসিআই প্লেয়াররা যদি আসে তাহলে কি তারা ফিউচারে তাদের নিজেদের যে পাসপোর্ট আছে সেটা ছেড়ে দিয়ে ইন্ডিয়ার পাসপোর্ট গ্রহণ করবে? এবং তৃতীয় যে জিনিসটা রয়েছে আহ, যে সেই জিনিসটা হচ্ছে যে স্ট্রাইকিং পজিশনে যে এরকম প্রথম কথা হচ্ছে যে ফরেন ফুটবলারদের যে কমানো হচ্ছে এবং একজন করে কমানো হচ্ছে, এবং স্ট্রাইকিং পজিশনে মিনিমাম একজন ইন্ডিয়াকে 90 মিনিট খেলানো বাধ্যতা করা হচ্ছে। এতে কি ইন্ডিয়ান ফুটবলের ফিউচার কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ শোনার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পারলে। থ্যাঙ্কস।